জানুয়ারি, যেদিন উনি হচ্ছে একদলীয় সরকার ব্যবস্থার ঘোষণা দেয়, সেদিনই উনি প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতিতে শিফট হয়। একদলীয় সরকার ব্যবস্থা থাকবে। কোনো মানুষকে যদি নির্বাচন করতে হয়, তাকে ওই মার্কা মানে নৌকা মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। আপনারা হচ্ছে মানে মনে করেন যে এই লাস্ট নির্বাচনের কথা চিন্তা করেন, বিরোধী দল দাঁড়াই নাই, আওয়ামী লীগের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কে নৌকা মার্কা পাবে, যে নৌকা মার্কা পাবে সে জয়ী হবে। এইরকম মানে মার্কা নৌকাই জয়ী হবে, মানুষ যেটাই থাক, মার্কা একটাই থাকবে, নৌকা, সেটা দিয়ে ভোট দিতে হবে। একদলীয় সরকার ব্যবস্থা থাকবে, তার মধ্যে থেকে শেখ মুজিব ভাইরা হচ্ছে বেছে নিবে যে কে ভালো কাজ করতেছে তাকে আমরা নেই। এখন বাকশাল খারাপ ছিল কি ভালো ছিল এটা আসলে আমরা জাজ করার সুযোগ পাইনি, খুব অল্প কয়েকদিনের মধ্যে উনি মারা গেছে, হইতেই পারে এটা ভালো হবে। আমরা ছোট মানে আমাদের সমাজবিজ্ঞান বইয়ে একনায়কতন্ত্র, গণতন্ত্র এগুলা নিয়ে কিছু পয়েন্ট মানে 9-10 এর বই ছিল, সমাজ বই, ওখানে আপনার আচ্ছা কারো যদি কিছু জিজ্ঞেস করতে ছিল জিজ্ঞেস করতে পারেন, আমি বলে যাচ্ছি, আমি তো মেসেজ দেখতেছি না। ঠিক আছে, আনমিউট করে বলতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, ওখানে একনায়কতন্ত্রের কিন্তু কিছু ভালো দিকও লেখা ছিল। একনায়ক যে নিজে দেশ উন্নতি করতে পারে, নিজে সব অধিকার তার কাছে থাকে, সে যে কোনো সময় যে কোনো একটা সিদ্ধান্ত তাড়াতাড়ি নিতে পারে, এরকম আরো অনেকগুলা ছিল। তাহলে প্রথম 3টা সংশোধনী আসে প্রথম সংসদে, 4 নম্বর সংশোধনীও আসে প্রথম সংসদে। প্রথম সংশোধনীটা ছিল হচ্ছে এই যে উনি হচ্ছে এসে যে দালাল আইনটা গঠন করে 1972, যে যুদ্ধাপরাধীদের বিচার দিবে, 93,000 যুদ্ধাপরাধী সহ অন্যান্যদের বিচার নিশ্চিত করে, এটা ছিল প্রথম সংশোধনী। দ্বিতীয় সংশোধনী ছিল জরুরি অবস্থা যাই মানে 141-এর ক খ গ, এগুলা ওই অবস্থা প্রথম অবস্থায় ছিল না। 3 নাম্বারটা করে হচ্ছে যে আমরা এটা কিছুদিন আগে পড়ে আসছি, কিছুদিন 2015 সালে এসে ইন্ডিয়া আমাদের স্থলবন্দর চুক্তিটা ঠিক করছে, আর আমরা সেই 1974 সালে 16ই মে ঠিক করে রেখে দিছি ভারতের বেরুবাড়ি হস্তান্তর করা হবে, মুজিব ইন্দিরা যে চুক্তিটা হয়েছিল। পরে চতুর্থ সংশোধনীতে বললাম রাষ্ট্রপতি শাসিত সরকার হবে, উপরাষ্ট্রপতি হবে, একটা মাত্র দল থাকবে, এবং সেই একটা মাত্র দলে তার সবাই নৌকাপতি, অথচ রাষ্ট্রপতিকে যদি কেউ অভিশংসন করতে চায় 3/4 ভোট লাগবে। বুঝতে পারতেছেন কি অবস্থা? শেখ মুজিবুর রহমানকে সরানোর মতো কোনো ওয়েই উনি রাখে নাই। তখন তাজউদ্দিন আহমেদের বইটা আমি পড়ছিলাম, তাজউদ্দিন আহমেদ একদিন ওনাকে ফোন দিয়ে বলে, মুজিব ভাই আপনি যে এই যে সংশোধনীটা করলেন, এখন আপনাকে মারা ছাড়া কিন্তু আপনাকে সরানোর কোনো উপায় আপনি রাখেন না, আপনি তো মারা যাবেন, সাথে আমরা মারা যাবো। এই কথাটি কিন্তু সত্যি হয়। চতুর্থ সংশোধনী পর্যন্ত পড়লাম, যেটা 25শে জানুয়ারি হয়েছে, একটা মাত্র দল থাকবে এবং এই দলটার নাম বাকশাল। এই বাকশালটা গঠন করা হয় ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে, 24শে ফেব্রুয়ারি 1975 সালে বাকশাল গঠন করা হয়। আর সংবাদপত্র অর্ডিন্যান্স জারি করা হয় 16 জুন, যেটা ঘোষণা করছিল যে সংবাদপত্র অর্ডিন্যান্স জারি হবে, 4টা মাত্র সংবাদপত্র থাকবে, তাও শুধু সরকারের সংবাদপত্র, আর কোনো সংবাদপত্র থাকবে না। মত প্রকাশ ও সংবাদপত্র স্বাধীনতার বিধান পুরোপুরি বাদ দিয়ে দিছিল। শেখ খালেদা জিও শেখ হাসিনা এটাই করছিল, তার কথা মতোই চলতে হবে, তার নিউজই প্রকাশ করতে হবে, এগুলো আপনারা রিলেট করতে পারবেন, লাস্ট 3-4 বছর 5 বছরের ক্ষমতা দেখলে বুঝতে পারবেন। এরপরে 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, সে সপরিবারে নিহত হয়। বাকশালের চতুর্থ নেতা ছিলেন খন্দকার মোস্তাক। উনি মারা যাওয়ার সাথে সাথে খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি হয়ে যায়। এখন ওনাকে খন্দকার মোস্তাক মারছে কি মারে না, এগুলো আসলে কোনো সত্যতা মানে 100% শিওর হয়ে কেউই বলতে পারবে না। কে লাভবান হয়েছে আমরা এটা বলতে পারি। উনি মারা গেছে, উনি মারা যাওয়ার পরে কে লাভবান হয়েছে, 4 নেতাকেও হত্যা করা হয়েছে 6 জনের মধ্যে, মুজিবনগর সরকারের 4 জনকেই হত্যা করা হয়েছে, শেখ মুজিব হত্যা করেছে 5 জন, শুধু খন্দকার মোস্তাক ছিলেন বাইরে। শেখ মুজিবুর রহমান মারা গেলেন, খন্দকার মোস্তাক ক্ষমতায় আসলেন। খন্দকার মোস্তাক ক্ষমতায় আসার পরে উনি হচ্ছে 5 দিন পর, তখন দেশের অবস্থা খুব খারাপ, 20শে আগস্ট 15ই আগস্ট হচ্ছে নিহত হয়, 5 দিন পর, মনে রাখবেন 5 দিন পর 20 আগস্ট সামরিক আইন জারি করা হয়। হুম, সামরিক আইন জারি করা হয়, খন্দকার মোস্তাক 15ই আগস্ট রাষ্ট্রপতি হয়। কে এম শফিউল্লাহকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। বলেন তো কে এম শফিউল্লাহ কোন সেক্টর প্রধান ছিলেন? এই যে কোন একজন বলে, আপনাদের কতটা মনে আছে? হ্যালো, আপনার কি আমার কথা শুনতেছে? জি হ্যালো। আপু, সবাই কমেন্টে উত্তর দিচ্ছে। তিন তিন ও আচ্ছা, হ্যাঁ আমি সরি, কমেন্ট না, আমি এখান থেকে বের হয়ে কমেন্ট দেখতে হবে আমার, এই জন্য। আচ্ছা হ্যাঁ, কিছু বলার থাকলে আপনারা বললেন, সমস্যা নেই, মিট করে। কে এম শফিউল্লাহ ছিল 3 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, উনি হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে, আর খালেদ মোশাররফকে সেনাপ্রধান করা হয়েছে। খালেদ মোশাররফ ছিল 2 নম্বর সেক্টরের, উনি সেনাপ্রধান হইল।
এটা আগস্ট মাসের কথা, হ্যাঁ, আগস্ট মাসে এই প্রথমবার বাংলাদেশে সামরিক আইন জারি হয়েছে, এই ডেটটা মনে রাখবেন। শেখ মুজিব মারা যাওয়ার 5 দিন পরে সামরিক আইন জারি হয়েছে। এত তো ডেট মনে থাকে না, ওনার মৃত্যু ডেটটা তো সবার মনে থাকবে। 5 দিন পর সামরিক আইন জারি হয়েছে, ওনার মৃত্যুর পর পর। এবং এই সামরিক শাসন 9 এপ্রিল 1979 পর্যন্ত ছিল। জিয়াউর রহমান আসার পরে সামরিক আইন জারি ছিল। দেশটা যখন একটু স্থিতিশীলতার দিকে গেছে, ভালোর দিকে গেছে, তখন গিয়ে উনি সামরিক আইনটা মানে সামরিক আইন বাদ দিছে 1979 সালে। এখন খন্দকার মোশতাক আসছে ক্ষমতায়, খালেদ মোশাররফকে প্রধান করা হয়েছে। তখন তারা হচ্ছে আপনার চিন্তা করলো যে 25 আগস্টের মধ্যে জিয়াউর রহমানকে সেনাপ্রধান করা হয়েছে। জিয়াউর রহমানকে, ওনাকে বাদ দিয়ে, খালেদ মোশাররফ ছিল, ওনাকে বাদ দিয়ে জিয়াউর রহমান 25 আগস্ট প্রথম সেনাপ্রধান হয়। 25 আগস্ট সেনাপ্রধান হন। তার আগে কে এম শফিউল্লাহ ছিল, কে এম শফিউল্লাহকে সরায়। মানে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান কু চলতে থাকে। এটা বিদ্রোহ, যেমন ধরেন নর্মাল মানুষরা যদি বিদ্রোহ করে, শাহবাগে গিয়ে বিদ্রোহ করলো, কিন্তু আর্মিদের বিদ্রোহ গুলো এরকম হয় না, ওরা সশস্ত্র, ওদের কাছে অনেক অস্ত্র থাকে। ওরা যখন বিদ্রোহ করবে মানুষকে মারবে, অনেক কু বলে এটাকে, সেনাবাহিনীর কু, মারবে কাউকে, কোন একটা দল থাকবে, মনে করেন ওদের মধ্যে দল বিভক্তি হয়ে যায়। এই ভয়ের কারণেই কিন্তু ওয়াকার শেখ হাসিনাকে সরাই দিছে। যে ওয়াকার সেনাবাহিনীর প্রধান, কিন্তু ওর আন্ডারে যারা আছে সবার কাছে অস্ত্র আছে, যে কেউ বিদ্রোহ করবে ওয়াকারকে মেরে ফেলবে, সাথে শেখ হাসিনাকেও মেরে ফেলবে। সেফ এক্সিট দিয়ে শেখ হাসিনাকে পালাই দিছে। 25 আগস্ট তাহলে সেনাপ্রধান, 15 আগস্ট সেই সময় সেনাপ্রধান ছিল কে এম শফিউল্লাহ। পরবর্তীতে সরি খালেদ মোশাররফ। পরবর্তীতে 25 আগস্ট জিয়াউর রহমান সেনাপ্রধান হইলো। এখন আপনার শেখ মুজিবকে ছড়াই দিছে যাতে আওয়ামী লীগের কোনো নেতৃত্ব না আসতে পারে, এই জন্য 3 নভেম্বর বাকি যে 4 জন নেতা ছিলেন ওনাদের 4 জনকেও গ্রেফতার করা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে 3 নভেম্বরে। তখন তাদেরকে কেন্দ্রীয় কারাগারে আটকায় রাখা হয়, মারার জন্য হচ্ছে, ওনাকে মারার জন্য যায়। এটা হচ্ছে আপনার খালেদ খন্দকার মোশতাক এর নেতৃত্বে। জিজ্ঞেস করে, মানে অনেকে তো থাকে চিনে না সবার চেহারা, এখন তো ফেসবুকে সবাই সবার চেহারা চিনে, গিয়ে জিজ্ঞেস করে জেলের মধ্যে, এখানে তাজউদ্দিন আহমেদকে, বলার সাথে সাথে ওখানে 4 জন ছিল, উনি বলে আমি 4 জনকে গুলি করে একবারে মেরে ফেলে। চিন্তা করেন, একটা দেশ, সেই দেশের নেতাকর্মী মাত্র জাগতেছে একটা দেশ, এমনিতে আমাদের 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে সবাইকে হত্যা করে ফেলা হয়েছে, বাকি যারা নেতৃবৃন্দ ছিল তাদেরকেও এক এক করে 90-র মধ্যে দেখবেন সবাইকে মেরে ফেলা হয়েছে। যে কটা সেক্টর কমান্ডার ছিল, যারা প্রধান ছিল, যারা বড় বড় রাজনৈতিক নেতা ছিল, সবাই মারা যায় আস্তে আস্তে। জেলহত্যা দিবসে 3 নভেম্বর, ও সময় সেনাপ্রধান ছিল জিয়াউর রহমান, এবং জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয়। জিয়াউর রহমানকে গ্রেফতার করার পরবর্তীতে কর্নেল তাহের ছিল, তার নেতৃত্বাধীন একটা গ্রুপ তখন আবার খালেদ মোশাররফদের এগেনস্টে দাঁড়ায় যায়। তারা আবার তখন সেনাবাহিনীর বিরুদ্ধে পাল্টা অভ্যুত্থান করে। ওই অভ্যুত্থানের ভয়ে খন্দকার মোশতাক পালায় যায়। খন্দকার মোশতাক হচ্ছে তখন প্রধান বিচারপতি থাকে সায়েম, সায়েমের কাছে ক্ষমতা হস্তান্তর করে, তাকে রাষ্ট্রপতি বানায়, দায়ভার দিয়ে উনি চলে যায়। 7 নভেম্বর জিয়াউর রহমানকে তো বন্দী করা হয়, তাকে উদ্ধার করে কর্নেল তাহের। উদ্ধার করার সময় খালেদ মোশাররফ যে সেনাপ্রধান, আগে সেনাপ্রধান ছিল, ওনার একটা টিম ছিল, ওনার টিমটাকে তো মেরে উদ্ধার করতে হবে। কর্নেল তাহিরের নেতৃত্বাধীন দলটা খালেদ মোশাররফকে মেরে ফেলে জিয়াউর রহমানকে মুক্ত করে। জিয়াউর রহমানকে মুক্ত করা হলে জিয়াউর রহমান সেনাপ্রধান হয়। যেহেতু এখন সামরিক আইন চলতেছে, এখন একজন সামরিক প্রধান থাকবে, যিনি রাষ্ট্রপতি, উনি আইন প্রশাসক হয়, প্রধান আইন প্রশাসক। বিচারপতি সায়েম ছিল তখন প্রধান আইন প্রশাসক, আর জিয়াউর রহমান ছিল সেনাপ্রধান। মোটামুটি বলতে গেলে জিয়াউর রহমান তখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসছে। এই যে এখন আপনারা রিলেট করতে পারবে, যে চুপ্পু সাহেবকে দেখেন না, এর মতো হচ্ছে বিচারপতি সায়েম ছিল, কাঠের পুতুল। আর জিয়াউর রহমান যেহেতু সেনাবাহিনীর সামরিক আইন চলতেছে, সেনাবাহিনীর প্রধান ছিল জিয়াউর রহমান, উনি দেশটা পরিচালিত করতেছিল। বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সাইম ছিল বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি, এটা মনে রাখবেন, প্রথম প্রধান বিচারপতি। এবং সাংবিধানিক নিয়মে উনি রাষ্ট্রপতি হয়, বাংলাদেশের প্রথম সাংবিধানিক নিয়মে রাষ্ট্রপতি উনি। 6 নভেম্বর 1975 থেকে শুরু করে 21 এপ্রিল 1977 পর্যন্ত উনি রাষ্ট্রপতি ছিলেন। ওনাকে ক্ষমতাচ্যুত করে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়। উনি অসুস্থ ছিল, গলব্লাডারের সমস্যা ছিল, এরকম বিভিন্ন কারণ দেখায় ওনাকে সরায় দেওয়া হয়। উনি মূলত ওই যে সেনাপ্রধানের হাতের পুতুল ছিল। আর প্রধান সামরিক আইন প্রশাসক তখন হয় সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমান। আর সেনাপ্রধান জিয়াউর রহমান তো বললাম 25 আগস্ট উনি সেনাপ্রধান হয়, কে এম শফিউল্লাহকে সরায়। 3 নভেম্বর বন্দী হয়, 7 নভেম্বর মুক্ত হয়। 7 নভেম্বর বিএনপি একটা দিবস পালন করে, সেটা হচ্ছে আপনার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই যে জাতীয় বিপ্লব ও সংহতি আমি স্লাইড দিয়ে পরে আপনাদেরকে বলে দিব কাহিনীটা বলার পরে, ঠিক আছে। বিপ্লব ও সংহতি দিবস পালন করে ওই দিন। আর উনি হচ্ছেন 21 এপ্রিল
20 এপ্রিল পর্যন্ত বিচারপতি আবু 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 সাদত মোহাম্মদ সায়েম থাকে, ওনাকে সরায় উনি 21 এপ্রিল, এপ্রিল মাসের 21 তারিখ মনে রাখবেন। 17 এপ্রিল হচ্ছে ওই যে মুজিবনগর সরকার হয়েছিল 1971 এর কয়েকদিন পরে, কিছু বছর পরে, মনে রাখবেন ডেটটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 21 এপ্রিল 1977, 1977 সালে 21 এপ্রিল উনি প্রেসিডেন্ট হয়, নির্বাচিত প্রেসিডেন্ট না, উনি প্রেসিডেন্ট হয়। প্রেসিডেন্ট হওয়ার পরে উনি 30 এপ্রিল 1977 19 দফা কর্মসূচি দেয়। 19 দফা কর্মসূচির মধ্যে আপনার বিদেশ থেকে রেমিটেন্স আনা, গাছ লাগানো, খাল কাটা কর্মসূচি, সবুজ খাল কর্মসূচি, অনেক কিছু উনি বাস্তবায়ন করে। উনি প্রত্যেকটা জেলায় জেলায় গেছে। উনি কেন এত আপনারা চিন্তা করেন, ওনার রাজনৈতিক ক্যারিয়ারটা কিন্তু খুব ছোট। শেখ মুজিবুর রহমান মারা গেল, রাজনীতিতে আসলে 81 সালে, 81-তে মারা গেল। এই মাত্র 4-5 বছরের মধ্যে উনি অনেক বিখ্যাত হয়ে গেছে, ওনার নামে এখনো পর্যন্ত বিএনপি চলতেছে। চিন্তা করেন একটা মানুষ কি পরিমাণে ফেমাস হলে এরকম করতে পারে। ওই সময়টাতে সেনাবাহিনীর মধ্যে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান চলতেছিল এবং জিয়াউর রহমান সবগুলোকে কঠোর হাতে দমন করে, এদিকে দেশেরও উন্নতি করে। আমার নানু বাড়ি হচ্ছে বানারীপাড়াতে, মানে করেন একটা বরিশালের একটা জায়গা যেখানে পাকিস্তানি ফোর্সও এরকম জানে, বিশাল একটা নদী আছে সন্ধ্যা নদী, এটা পার হয়ে যাইতে হয়। ওইখানে জিয়াউর রহমান গেছে আমার নানু বাড়িতে, একদম প্রত্যন্ত গ্রামে। আমার আমার মানে আমার আম্মু বা হচ্ছে আর তখন ছোট ছিল, নানারা সবাই ওনাকে দেখছে, উনি নিজে হাতে খাল কাটছে। জিয়াউর রহমানকে রাখাল রাজা বলতো। উনি এত হাঁটতে পারতো, উনি যেহেতু আর্মি ট্রেনিং ছিল উনি অনেক হাঁটতো, মোটামুটি সব জেলায় গিয়ে গিয়ে যেখানে খাল কাটা লাগবে খাল কাটা কর্মসূচি করছে, এটা আসতে পারে মনে রাখবেন, খাল কাটা কর্মসূচি করছে। এই যে নতুন করে এটা করছে বাংলাদেশ শিশু একাডেমি, তারপর শিশু পার্ক, এগুলো তো ভেঙেই ফেলছে। হিংসার রাজনীতি চলে বাংলাদেশে, একজন একটা করলে আরেকজন আরেকটা ভেঙে ফেলে। সবার মধ্যেই খারাপ ভালো আছে মনে রাখবেন। আর ওই না পরম আর্দ্রতা, পরম ভালো বলে কিছু হয় না পৃথিবীতে। 100% কাউকেই কোনোদিনও কারো 100% ভালো লাগবে না। ভালো খারাপ সবই থাকবে, আপনার কাছে কাউকে ভালো লাগবে, ভালোটা আপেক্ষিক, আরেকজনের কাছে আরেকটা ভালো লাগবে। যাই হোক, এটা প্রেক্ষাপট। কাউকে জিয়াউর রহমানকে ভালো লাগে, কারো শেখ হাসিনাকে ভালো লাগে, কারো শেখ মুজিবকে ভালো লাগে। সবাই কিছু না কিছু কাজ করছে, কাজ না করে তো আর থাকতে পারতো না। তো ওনার 19 দফা কর্মসূচি নিয়ে কথা বলতেছিলাম। ওনার 19 দফা কর্মসূচি কবে ঘোষণা করা হয় অবশ্যই মনে রাখবেন। উনি সরকার ক্ষমতায় আসে এপ্রিল মাসে, এবং এপ্রিল মাসের শেষের দিন 30 এপ্রিল 1977 19 দফা কর্মসূচি ঘোষণা করে। প্রথম নির্বাচনের কথা আপনাদের মনে আছে? প্রথম নির্বাচন হয়েছিল 1973 সালে 7 এবং 8 মার্চ। যদি আমার কথা তাড়াতাড়ি লাগে না বুঝেন দয়া করে একটু বলবেন প্লিজ। এবার 3 জুন 1978 সালে দ্বিতীয় নির্বাচন হয়। এটা হচ্ছে আপনার রাষ্ট্রপতি মানে জিয়াউর রহমান এখানে রাষ্ট্রপতি হয়, এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি হয় জিয়াউর রহমান। ঠিক আছে, জিয়াউর রহমান রাষ্ট্রপতি হয়, এখানে আছে। আচ্ছা আমি আপনাদের এগুলো বলে সাইডটাই করে দেখাই দিব না। হ্যাঁ, উনি হচ্ছে 3 জুন 1978 সালে জিয়া রাষ্ট্রপতি নির্বাচিত হয়। সেই সময় প্রধানমন্ত্রী বানানো হয় শাহ আজিজকে, এবং উনি নির্বাচিত হয় জাগ দলের, জাতীয় গণতান্ত্রিক দল, জাগ দলের হয়ে নির্বাচন করে, এবং উনি হচ্ছে নির্বাচনে জেতে। তখনও কিন্তু বিএনপির কোনো অস্তিত্ব নাই, বিএনপি তখনও তৈরি হয়নি। এই উনি সেনাপ্রধান থেকে রাষ্ট্রপতিতে আসলো, রাজনীতিতে ঢুকে গেল। এতদিন সেনাপ্রধান হিসেবে দেশ সামলাইছে, এখন রাজনীতিবিদ হিসেবে দেশ সামলাবে। 1 সেপ্টেম্বর, এটা এটা হচ্ছে আপনার এপ্রিল মাসের কথা, জুন মাসের কথা, নির্বাচন হইলো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 3 মাস। এরপর না সরি, জুন মাসের কথা, জুন, জুলাই, আগস্ট, 3 মাস পরে সেপ্টেম্বর মাসের 1 তারিখে, সেপ্টেম্বর বিএনপি গঠন করে। 1978 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে উনি বিএনপি গঠন করে, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখবেন। 1 সেপ্টেম্বর 1978 বিএনপি গঠন করা হয়, এবং 1979 সালে দ্বিতীয় সংসদে উনি পঞ্চম সংশোধনী আনে। পঞ্চম সংশোধনী পরবর্তীতে হচ্ছে আপনার এটা বাতিল করে দেওয়া হয়। পঞ্চম সংশোধনী কি কি ছিল এটা একটু কয়েকটা একটু মনে রাখবেন। ইন্ডিমনিটি বিল পাশ করা হয়, মানে উনি 15 আগস্ট 1975 থেকে শুরু করে 5 এপ্রিল 1979 সাল পর্যন্ত যে যে কাজগুলো করেছে, হয়তো নির্বাচিত কোনো সরকার ছিল না, মনে করেন রাষ্ট্রপতি হয়ে গেছে, তারপরে একজন প্রধানমন্ত্রী করছে, দেশ শাসন করছে, এই সবগুলোকে বৈধতা দেওয়া হয়, ইন্ডিমনিটি বিল পাশ করা হয়, বৈধতা বিল। মূলনীতির পরিবর্তন করে, বাঙালির পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ শব্দটা ব্যবহার করে। নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষতার বদলে আল্লাহর উপর ভরসা, এইটা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা, এটা যা করে। প্রস্তাবনায় মুক্তি সংগ্রামের জায়গায়, আমাদের যে মুক্তি সংগ্রাম ছিল, আমাদের এবারের সংগ্রাম, আমাদের স্বাধীনতা সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এটা বলে না, আমাদের যুদ্ধটাকে মুক্তির সংগ্রাম বলা হয়। এটার পরবর্তী ঐতিহাসিক যুদ্ধ প্রতিষ্ঠা, মুক্তি সংগ্রামের পরিবর্তে জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধ, এই কথাটা ব্যবহার করে। এবং এই সবচেয়ে ইম্পর্টেন্ট,
পঞ্চম সংশোধনী হতে, সেটা হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়। মানে যে ক্ষমতাটা, সেটা হচ্ছে আপনার বিচারপতিদের নিয়োগ দেওয়ার ক্ষমতাটা সংসদের হাতে ছিল, মেইন সংশোধনী, মেইন সংবিধানে যে বিচারপতিদের নিয়োগ দিবে বা তাদের অপসারণ করবে, এটা হচ্ছে সংসদ করবে। সংসদের 2/3 ভোটে তাদেরকে বাদ দেওয়া যাবে, মানে সংসদের কাছে তারা দায়বদ্ধ থাকবে। পরবর্তীতে উনি এসে এটা বাদ দিয়ে দেয়, সুপ্রিম এই জিনিসটা আপনার বিজিএস, যেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, তাদের কাছে ন্যস্ত করে দেয় পঞ্চম সংশোধনীতে। এবং এইটা কিন্তু পরবর্তীতে অবৈধ ঘোষণা করে দেয়, অবৈধ ঘোষণা করে দেওয়া হয়। হচ্ছে আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে যাবে না এইটা, এসে যে খালেদা শেখ হাসিনা এসে তার সময় এটা অবৈধ ঘোষণা করে দেয়। পরবর্তীতে আবার এটাকে বৈধতা দেওয়া হয়, মানে হচ্ছে 15 সংশোধনীতে করা হয়, 16 নম্বর সংশোধনীতে পরবর্তীতে বাতিল দেওয়া, 16 নম্বর সংশোধনীতে এটা বাতিল দেয়, সংসদকে ফিরায় দেয়। সংবিধানের 96 নম্বর অনুচ্ছেদে ছিল বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেওয়ার বিধান করা হয় 16 নম্বর সংশোধনীতে, 16 নম্বর সংশোধনীও বাতিল করে দেওয়া হয়। তার মানে আবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে চলে যায় ক্ষমতা। এখন বর্তমানে ক্ষমতা আছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে। তাহলে প্রথমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে দেওয়া হয় পঞ্চম সংশোধনীতে, 16 সংশোধনীতে বাতিল দেওয়া হয়, পঞ্চম সংশোধনীও বাতিল করে দেওয়া হয়, 16 সংশোধনীও বাতিল করে দেওয়া হয়। এখন আবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ন্যস্ত করা হয়েছে ক্ষমতা। হ্যাঁ, পঞ্চম সংশোধনীতে যুক্ত করা হয়, মেইনটাতে ছিল না। ঠিক আছে, এখন এটা করলো জিয়াউর রহমান মাঝে অনেক কাজ করছে, যেগুলো বললাম, 21 পদক করছে। তারপর হচ্ছে রেমিটেন্স, আমাদের যে রেমিটেন্স গুলো আসে, বিদেশে পাঠানো মানুষ পাঠানো হয়, এগুলা করে। এবং আরাফার ময়দানে আমি গেছিলাম, ওখানে দেখছি জিয়াউর রহমান একটা গাছ লাগাইছে, নিম গাছ, ওই গাছটা এখনো আছে। এবং আপনারা দেখবেন যে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরের দিনই হচ্ছে আমাদেরকে স্বীকৃতি দেয় সৌদি আরব। এবং তার 15 দিন পর, মানে 31 তারিখ আগস্ট মাসে স্বীকৃতি দেয় হচ্ছে চীন। হ্যাঁ, চীন স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি দিচ্ছে, ওদের সাথে সম্পর্ক ভালো করতে হবে, একটা মুসলিম দেশ। তা বাংলাদেশ প্রথম, এই জন্য হচ্ছে কোন একটা ওআইসি সম্মেলন বা কোনো কাজে মনে হয় জিয়াউর রহমান গেছিল, উনি ওখানে একটা গাছ লাগাইছে, ওনার গাছটা এখনো আছে, নিম গাছ লাগাইছে, আপনার একটু গেলে দেখতে পারবেন। পরবর্তীতে আবার একটা সেনাবাহিনীর কু হয়, সেনাবাহিনীর এই কুতে হচ্ছে আপনার এর মধ্যে জরুরি অবস্থা চলতেছে, জরুরি অবস্থাটা বাদ দিয়ে দেওয়া হয়। আগে বলছিলাম 79 সালে 9 এপ্রিল জরুরি অবস্থাটা বাদ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, জরুরি অবস্থা নাই এখন দেশে, বর্তমানে দেশ ভালো আছে। 80 সাল 81 সালের দিকে 2টা বছর মোটামুটি দেশের অবস্থা ভালো ছিল। 81 সালে এসে সেনাবাহিনীর মধ্যে আবার মতবিরোধ দেখা দেয়। ওরা ওরা মনে করে যে আমরা দেশ সবাই মিলে দেশ স্বাধীন করছি, কারো হাতে ক্ষমতা চলে যাবে, ক্ষমতা একত্রীভূত হবে, এগুলার চিন্তাতে ওরা আবার ওদের মধ্যে বিদ্রোহ করে। বিদ্রোহে হচ্ছে আপনার জিয়াউর রহমান মারা যায়, জিয়াউর রহমানকে মেরে ফেলা হয়। এটা হচ্ছে আপনার চট্টগ্রাম সার্কিট হাউসে 30 মে 1981 সাল। জিয়াউর রহমান যেদিন মারা যায় ওই দিন জরুরি অবস্থা জারি করা হয়। তাহলে এটা কয় নম্বর জরুরি অবস্থা পাইলাম, কেউ একজন বলেন তো? হ্যালো, না, 2 নম্বর জরুরি অবস্থা পেলাম। প্রথম জরুরি অবস্থা ছিল হচ্ছে 1974 সালে ডিসেম্বরে, 28 ডিসেম্বর জরুরি অবস্থা ছিল। মাঝখানে সামরিক আইন জারি করে, শুনেন, সামরিক আইনের মধ্যে জরুরি অবস্থা করা যাবে না, এটা মনে রেখেন। হ্যাঁ, সামরিক আইনের মধ্যে জরুরি অবস্থা জারি করা যাবে না। লিগাল অ্যাকশন নেওয়া যাবে না সেটা, হ্যাঁ, না, এই ইনডেমনিটি বিলটা, হ্যাঁ, এটা লিগাল অ্যাকশন নেওয়া যাবে না কোনো। এটা পরবর্তী যেটা পঞ্চম সংশোধনীতে করে, ওটা হচ্ছে জিআর কাজের বৈধতা দেওয়ার জন্য করা হয়। আর উনি তো চতুর্থতে, ওনার ইনডেমনিটি না, উনি যা কিছু করে সংবিধানের ভিতরেই করে, মুজিবের না। এটা জিয়াউর রহমান করে পঞ্চম সংশোধনীতে। সামরিক আইন আর হচ্ছে আপনার সংবিধানের কিছু বিধিমালা আছে, ওগুলো জারি থাকবে না দুইটার ক্ষেত্রেই। সামরিক আইন হচ্ছে সামরিক প্রধান থাকবে, মানে সেনা প্রধানের আন্ডারে দেশ চলবে। এখন আবার যদি এখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার এসে যদি বলে এই মারা গেছে, খারাপ অবস্থা দেশে, আমরা এখন জরুরি অবস্থা জারি করবো, সেখানে সেনাবাহিনীর কোনো হাত নাই, সেনাবাহিনী কোথাও নাই, সরকার করবে এটা। সরকার যদি করে জরুরি অবস্থা, যদি সেনাবাহিনী করে তাহলে হচ্ছে আপনার সামরিক শাসন। বাংলাদেশে এখন পর্যন্ত 2বার সামরিক শাসন জারি হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে আপনার এই যে মারা গেল শেখ মুজিবুর রহমান মারা গেল, এরপর একবার সামরিক আইন জারি করা হয়, পরবর্তী এরশাদ এসে একবার সামরিক আইন জারি করে। আর হচ্ছে আপনার জরুরি অবস্থা 5বার জারি করা হয়, আমরা এখন তো 2বার পাইছি। হ্যাঁ, প্রথম জরুরি অবস্থা জারি করে শেখ মুজিবুর রহমান, এটা হচ্ছে আপনার দেশে যখন খারাপ অবস্থা ছিল, দুর্ভিক্ষ চলতেছিল, মানুষ আন্দোলন করতেছিল, সেই সময়তে ডিসেম্বর মাসে,
74 সালে ডিসেম্বরে জারি করা। আর দ্বিতীয়বার জারি করা হয় জিয়াউর রহমান মারা যাওয়ার পরে। মাঝখানে কোনো জরুরি অবস্থা নাই, কারণ তখন কিন্তু সামরিক আইন অলরেডি চলতেছে। 75 থেকে শুরু করে 79 পর্যন্ত দেশ পুরাটাই সামরিক আইনের আন্ডারে ছিল। হ্যাঁ, বুঝতে পারছেন? এর মধ্যে কোনো জরুরি অবস্থা নাই। জরুরি অবস্থার সময় আমাদের সংবিধানের কিছু বিধান থাকে না, মনে করেন চশমা সংবাদ, এগুলোর মধ্যে থাকে না, কিন্তু আপনি আবার ধর্ম কিন্তু মানে চালাতে পারবেন। 6টা মৌলিক অধিকার যে ছিল আমাদের, ওগুলো থাকে না। চশমা সংবাদ 36, 37, 38, 39 একটাও থাকে না। চলাফেরা, সমাবেশ, সংগঠন, চিন্তা 39 মতো থাকে না। 40ও থাকে না। 40-এ ছিল হচ্ছে পেশা, কাজ করার। আপনি ইচ্ছা মতো কোনো পেশাবৃত্তি করতে পারবেন না। কিন্তু ধর্মীয় স্বাধীনতাটা থাকে, এটা মনে রাখবেন। 41, এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন আসছিল, ধর্মীয় স্বাধীনতাটা থাকে 41 নাম্বার যেটা। 42 নাম্বার সম্পত্তির অধিকার, এটাও থাকে না। সম্পত্তি আপনি কেনা বেচা করতে পারবেন না দেশে জরুরি অবস্থা চলতে থাকলে। এই কটা সংবিধান থাকে না। তাহলে কোনটা থাকে না? চশমা সংবাদ থাকে না। চশমা সংবাদের সাথে ধর্মীয়টা থাকে। চশমা সংবাদের সাথে হচ্ছে কাজ করা আর সম্পত্তি। 40 আর 42, এবং এগুলো সামরিক আইন হোক, জরুরি অবস্থা, কোনোটাতেই থাকে না। জরুরি অবস্থাতে হচ্ছে সে দেশের সরকার করে, আর যদি আর্মি নামানো হয় সেটা হচ্ছে সামরিক আইন। বুঝছেন? এই দুইটা হচ্ছে পার্থক্য। হ্যাঁ, জিয়াউর রহমান মারা গেল, দেশে দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারি করা হয় 30 মে 1981 সালে। এই সময় এরশাদ, জিয়া মারা গেল। জিয়ার সময় জিয়ার ভাইস প্রেসিডেন্ট ছিল হচ্ছে আব্দুস সত্তার, উনি মারা গেছে। স্বাভাবিক, ওনার যে ভাইস প্রেসিডেন্ট ছিল তিনি হচ্ছেন প্রেসিডেন্ট হবে। উনি প্রেসিডেন্ট হলেও এই সময় আপনার সেনা প্রধানই হয়েছে হোসেন মোহাম্মদ এরশাদ। উনি সেনাপ্রধানে চলে আসলো। উনি সেনাপ্রধানে আসার পরে ঠিক এখন যে কাহিনীটা হচ্ছে, এই যে চুপু বসে থাকে সারাদিন, ওনার মতো আব্দুল সাত্তার বসে রয়েছে, দেশ চালাইছে এরশাদ, সেনাপ্রধান দেশ চালাইছে। ঠিক আছে। 1981 সালের এই তো হচ্ছে আপনার জিয়ার ভাইস প্রেসিডেন্ট ছিল আব্দুস সত্তার। 1981 সালের 8 জুলাই এর মধ্যে হচ্ছে ষষ্ঠ সংশোধনী যেটা, সেটা আনে। ষষ্ঠ সংশোধনীতে হচ্ছে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে পারবে। এইটা হচ্ছে ষষ্ঠ সংশোধনী। এই সংশোধনীটা আসে 1981 সালে। তখন কিন্তু অলরেডি সংসদ চলতেছে। জিয়ার যে সংসদটা, দ্বিতীয় সংসদ, দ্বিতীয়বার নির্বাচন হয়েছে মনে করেন। 73 সালে প্রথমবার নির্বাচন হইলো, জিয়াউর রহমান এসে দ্বিতীয়বার নির্বাচন করলো 78 সালে। সেই দ্বিতীয় সংসদ এখনো চলতেছে। মনে ক্ষমতা কেউ হস্তান্তর করার আগেই এরা এই সংশোধনীটা নিয়ে আসছে যে উপরাষ্ট্রপতি যে থাকবে সে রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে পারবে। এবং উনি 1981 সালের 15ই নভেম্বর নির্বাচন করে। এটা কিন্তু সংসদ নির্বাচন না। এখন তো আমরা সংসদ নির্বাচন করছি দুইটা, এটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি নির্বাচন করে 15 নভেম্বর 1981 সালের। ঠিক আছে। ষষ্ঠ সংশোধনীটা আনা হয় 1 জুলাই 1981 সালে। দ্বিতীয় সংসদে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে পারবে। পরবর্তীতে হচ্ছে আপনার 15ই নভেম্বর রাষ্ট্রপতি নির্বাচন হয়, এবং আব্দুস সত্তার, যাকে হচ্ছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছিল জিয়াউর রহমান মারা যাওয়ার পরে, উনি রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়। এবং তখন সেনাপ্রধান ছিল এরশাদ, নামে মাত্র প্রেসিডেন্ট ছিল সত্তার, এবং সব ক্ষমতা ছিল সেনাপ্রধানের হাতে। যার কাছে অস্ত্র আছে তার কাছেই তো ক্ষমতা থাকবে। এবং এরশাদ আসে 1981 সালে, এই যে চলতেছে শাসনামল। এরশাদ এসে দ্বিতীয়বার সামরিক আইন জারি করে 24শে মার্চ 1982 সালে, যেটা 1986 সালের নভেম্বর পর্যন্ত ছিল। সামরিক আইন জারি করা হয়। ঠিক আছে। তাহলে দ্বিতীয়বার সামরিক আইন আমরা পেয়ে গেলাম। প্রথমবার কখন পাইছিলাম? প্রথমবার পাইছিলাম হচ্ছে আপনার শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার 5 দিন পরে। দ্বিতীয়বার পাইলাম এরশাদ শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে প্রথমটা পাইলাম। দ্বিতীয়টা পাইলাম জিয়াউর রহমান মারা যাওয়ার পরে। শেখ মুজিব মারা যাওয়ার 5 দিন পরে 20 আগস্ট, আর জিয়াউর রহমান মারা গেছে 1981 সালের 30 মে। 30 মে উনি মারা গেছে, তার কিছুদিন পরে সামরিক আইন জারি করে এরশাদ 24শে মার্চ 1982। আপু, লাইট বলেন। হ্যাঁ হ্যাঁ, বলেন না। হ্যালো, দেখাচ্ছে। স্লাইড দিয়ে বলতেছি না তবে এই জন্য। আচ্ছা, দেখাচ্ছি, এই যে দেখেন, স্লাইড দিয়ে দিয়ে দিব আপনাদের, স্লাইড দিয়ে দাগাই দিব। ঠিক আছে, কাহিনীটাকে বলি। এবং আব্দুস সত্তার ছিল হচ্ছে বিএনপির লোক। জিয়াউর রহমানের সময় ভাইস প্রেসিডেন্ট ছিল। ওনাকে পরবর্তীতে ক্ষমতাচ্যুত করে দেওয়া হয় 24শে মার্চ 1982। দ্বিতীয়বার সামরিক আইন জারি করা হয়। এখানে নাই। দ্বিতীয়বার সামরিক আইন জারি করা হয়। আর সামরিক আইন জারি করেই প্রথম কাজ
আব্দুস সাত্তার তো আপনার কথা শুনবে না, চুপ্পু দেখেন মুখ চুপ করে থাকে, তাও কিন্তু কারো কথা শুনতে চায় না। এখন ওনাকে একটু ক্ষমতাচ্যুত করতে হবে, আমরা চুপ্পুকে ক্ষমতাচ্যুত করতে পারি নাই, কিন্তু এরশাদ এসেই আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে দিচ্ছে। ওনাকে ক্ষমতাচ্যুত করে এরশাদ যার কথা মতো দেশ চালাইতে পারবে এরকম একজনকে নিয়ে আসে, এই যে আফম আহসান উদ্দিন চৌধুরী, ওনাকে পরবর্তীতে রাষ্ট্রপতি করা হয়েছে 27শে মার্চ 1982 সাল থেকে 10 ডিসেম্বর 1983 সাল পর্যন্ত উনি প্রেসিডেন্ট ছিলেন। উনি ছিল এরশাদের মানে এরশাদের লোক, সাথে কথাবার্তা শুনবে। আর পরবর্তীতে 10 ডিসেম্বর 1983 পর্যন্ত উনি ছিল, 11ই ডিসেম্বর 1983 সালে এরশাদ প্রেসিডেন্ট হয়। আসুন এবার এরশাদ সম্পর্কে আমরা জানি। 5ই আগস্ট, এই যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে 5ই আগস্ট, সেই 5ই আগস্ট 1982 সালে এরশাদ একটা ভালো কাজ করছে, সে হচ্ছে ডাক্কা থেকে, ডাক্কার নাম ঢাকা করছে। হুম, ডাক্কা থেকে ঢাকা নাম করেছে 5ই আগস্ট। 1 জানুয়ারি 1986 সালে উনি জাতীয় পার্টি গঠন করছে। এখন তো নির্বাচন করতে হবে, উনি তো ক্ষমতায় চলে আসছে 1983 সালে। আহসানুল্লাহ চৌধুরীকে ক্ষমতায় বসাইছিল প্রায় 1.5 বছরের মতো, 1982 সাল থেকে শুরু করে 83 সাল পর্যন্ত। এখন 83 সালের 11ই ডিসেম্বর এরশাদ রাষ্ট্রপতি হয়ে গেছে, তার ভালো লাগতেছে না, সেনাপ্রধান হয়ে দেশ চালাবে, ভাবতেছে এখন রাষ্ট্রপতি হয়ে দেশ চালাই, এতদিন তো সামরিক আইন রাখা যায় না দেশে। পরে হচ্ছে উনি নির্বাচন করার জন্য তো একটা পার্টি লাগবে, উনি বাংলাদেশ জাতীয় পার্টি গঠন করে। জাতীয় পার্টি গঠন করে 1 জানুয়ারি, এই ডেটটা সহজ, 1986 সালের প্রথম দিন, একদম বছরের শুরুর দিনই উনি জাতীয় পার্টি গঠন করে। একজন বলেন তো বিএনপি কবে গঠন করা হয়? আপনাদের মনে আছে? 1 সেপ্টেম্বর 1978। হ্যাঁ, বিএনপি গঠন করা হয়। আর জাতীয় পার্টি বিএনপি গঠন করা হয়, এটা কবে আসতে পারে? জাতীয় পার্টি আসবে না। 1 জানুয়ারি 1986 সালে জাতীয় পার্টি গঠন করা হয়, গঠন করে ফেলছে জাতীয় পার্টি। এখন তো ওনাকে একটা নির্বাচন করতে হবে। উনি 1986 সালে তৃতীয় সংসদ নির্বাচন হয়। 15ই অক্টোবর 1986 সাল তৃতীয় সংসদ নির্বাচন হয়। এখন উনি নিরঙ্কুশ ভোট পায়। এই যে ভোট চুরি, বাংলাদেশে ভোট চুরি আজকের কাহিনী না, সেই 1973 সাল প্রথম ভোট থেকে শুরু হয়েছে। যে দেশে শুরুটাই এরকম হয়েছে সেখানে আর কি চলবে? আমরা পরিবর্তন করতে যতই চাই, এই হাদির মতো মানুষগুলো যত আসবে, ও বলছিল, ওর একটা কথা আমার খুব মানে খুব মনে পড়ে। ওইদিন আমি নিউজেও শুনতেছিলাম, ও বলতেছিল যে আমি যদি সংসদে যাই, আমি বাকি 299 জনকে পরিবর্তন করতে বাধ্য করব। যে রাজনীতি পরিবর্তন করতে চাইবে এমন মানুষকে কি বাংলাদেশ বাঁচতে দিবে? দিবে না। ওই ও ভোট চুরি করছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইছে, মনে হয় 250 এরকম একটা, মানে 90-এর বেশি এরকম আসন পাইছিল। 15ই অক্টোবর তৃতীয় সংসদ নির্বাচনে এরশাদ জয়ী হয় 1987 সালের। এরপরে তো এরশাদ জয়ী হয়েছে। এখন এরশাদের বিরুদ্ধে তো তখন নানা রকম, মনে করেন, বিদ্রোহ চলতেছে, আন্দোলন চলতেছে। 86 সালে নির্বাচন হইলো, সে নির্বাচিত হইলো। 87 সালের 10 নভেম্বর নূর হোসেন নূর হোসেন ছিল হচ্ছে আপনার ছাত্রলীগে, সে আওয়ামী লীগের ছিল। সে বুকে পিঠে লিখে নিয়ে আসে, গণতন্ত্র নিপাত যাক, না সরি, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এটা লিখে নিয়ে আসে। না, নূর হোসেন না, আসাদ নিয়ে আসে, সরি। উনি হচ্ছে 10 নভেম্বরে মারা যায়, 10 নভেম্বর 1987 সাল। নির্বাচিত হওয়ার 1 বছর পরে উনি মানুষ মারা শুরু করে দেয়, নূর হোসেনকে গুলি করে হত্যা করা হয় 1987 সালের 10 নভেম্বর। এরপর এরশাদের বিরুদ্ধে এত এত সবাই বলতেছে নির্বাচন কারচুপি করছেন, এই নির্বাচন আমরা মানি না, এই নির্বাচন হবে না। তখন অলরেডি হচ্ছে আপনার ইও ছিল, আওয়ামী লীগও এই নির্বাচনে দাঁড়াইছিল। আওয়ামী লীগ ছিল, তারপর বিএনপি দল ছিল, জাসদ ছিল, আরো অনেক দল ছিল, সবাই মিলে অনেক চাপ দিচ্ছে। পরে এসব আচ্ছা ঠিক আছে, মানেন না, আমি তাহলে দ্বিতীয়বার আবার নির্বাচন দিচ্ছি, এই নির্বাচন বাদ। 2 বছরের মাথায়, 86 থেকে 88 সাল, 2 বছরের মাথায় উনি সংসদ বিলুপ্ত করে দিয়ে আবার নির্বাচন দেয় নিজের আন্ডারে। তখন এখন পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার, কোনো কিছু এখন পর্যন্ত দেশে আসে না, এবং রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চলতেছে। ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আমাদের শুরু হয় চতুর্থ সংশোধনী থেকে, এটা 11 পর্যন্ত চলে। হ্যাঁ, 16 বছর, 75 থেকে শুরু করে 91 পর্যন্ত। 88 সালে উনি আবার নির্বাচন দেয়, চতুর্থ নির্বাচন। এখন ওনার আন্ডারে নির্বাচন হবে, উনি আবার জিতবে, উনি আবার জিতছে। নির্বাচনে জেতার পরে 88 সালে, ও আচ্ছা, নির্বাচনে জেতার আগে আরেকটা কাহিনী হয়, উনি জরুরি অবস্থা জারি করে আবার 1987 সালে, তৃতীয়বারের মতো। তাহলে প্রথমবার জরুরি অবস্থা জারি হয় শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর, দ্বিতীয়বার হচ্ছে 82 সালে হয়, যেটা এরশাদ করে জিয়াউর রহমান মারা যাওয়ার পরে। এরশাদ আবার একটা করে, সেটা হচ্ছে 1987, যখন অনেক বেশি গণ আন্দোলন হয়, বিপ্লব হয়, তখন করে, হোসেনকে মেরে ফেলে। 87 সালে সে জরুরি অবস্থা জারি করে, তৃতীয়বার জরুরি অবস্থা পাইলাম আমরা। এবং চতুর্থ সংসদ নির্বাচন, চতুর্থ সংসদ চলতেছে, এই চতুর্থ সংসদে অষ্টম সংশোধনী আনা হয়
7 জুন। এটা একটা ইম্পর্টেন্ট না, মনে রাখবেন। এরশাদের সময় আপনার হচ্ছে অষ্টম সংশোধনী আনা হয়, চতুর্থ সংসদে। এখানে হচ্ছে বেঙ্গলির পরিবর্তে বাংলা করে, ডাক্কার পরিবর্তে ঢাকা করে, এরকম বিভিন্ন অনেকগুলো পরিবর্তন আনে। সবচেয়ে ভালো যে পরিবর্তনটা আনে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট যে বিভাগ থেকে এটা 6টা বেঞ্চে ভাগ করে, যে সবকিছু করতে হলে ঢাকায় আসতে হবে না, আলাদা আলাদা বেঞ্চ থাকবে। রংপুর, যশোর, বরিশাল, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম 6টি জেলায় স্থানান্তর করে। 1979 সালের 2 সেপ্টেম্বর আনোয়ার হোসেন বনাম বাংলাদেশ মামলার পরিপ্রেক্ষিতে অষ্টম সংশোধনীর দ্বিতীয় অংশ বাতিল করে দেওয়া হয়। এই যে ঢাকার পরিবর্তে ঢাকা, বেঙ্গলি পরিবর্তে বাংলা, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম 2 এর ক যেটা, এগুলো আনা, এগুলো কিছু থাকে, কিন্তু দ্বিতীয় যে অংশটা থাকে সুপ্রিম কোর্টের হাইকোর্টের 6টা বেঞ্চ, এগুলো বাতিল করে দেওয়া হয়। আপনি চিন্তা করেন 6টা বেঞ্চে যদি ভাগ করে, এটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু কঠিন হয়ে যাবে। আর সংসদ সবসময় বিচার বিভাগের উপর একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমরা পড়ে আসলাম। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে ওদের উপরে আম মানে আমাদের যে বিচারপতি থাকবে তাদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকবে। এখন যদি এটা 6 ভাগে ভাগ করে দেওয়া হয়, 6 জনকে ম্যানেজ করা কঠিন হয়ে যাবে। সরকার সবসময় নিজের ফায়দাটা দেখে। যেই সরকারে থাকে সেই চিন্তা করে যে আমি কিভাবে লাভবান হব। আচ্ছা, এবার অষ্টম সংশোধনী গেল। এরশাদ কিন্তু আবার চতুর্থ সংসদে নবম সংশোধনীও আনে। রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি যারা থাকে তাদের মেয়াদ কত বছর কি থাকবে এগুলো ঠিক করে চতুর্থ সংসদে। চতুর্থ সংসদ নির্বাচন 1988 সালে 27 নভেম্বর। এবার হচ্ছে 1979 সালের 1 জুলাই নবম সংশোধনী আনে, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির নির্বাচন মেয়াদ এগুলো ঠিক করে। এবং 1990 সালে গণ আন্দোলন শুরু হয়। গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান অনেক চরম আকার ধারণ করে। 27-এ এই গণ অভ্যুত্থানের ভিতরে একটাই তো ক্ষমতা আছে এদের, কি করতে পারবে? কিভাবে কিভাবে আপনারা তো এই জুলাইয়ের সময়ও দেখছেন কিভাবে সব মানুষকে কিভাবে বন্দি করে, যে 144 ধারা জারি করে, জরুরি অবস্থা জারি করে। 144 ধারা হচ্ছে জরুরি অবস্থা ভয়ঙ্কর, জরুরি অবস্থা জারি করে। তাহলে এই চতুর্থবার আমরা জরুরি অবস্থা পাইলাম। কয়বার জরুরি অবস্থা এটা কিন্তু বিসিএস আসছিল, কি কি এটাও আসতে পারে যে কোন বছর জরুরি অবস্থা জারি করে। 27 নভেম্বর 1990 সালে চতুর্থবারের মতো এরশাদ জরুরি অবস্থা জারি করে। এরশাদ এর আগে একবার জরুরি অবস্থা জারি করছিল, সেটা হচ্ছে 87 সালে। জরুরি অবস্থা কিন্তু সামরিক শাসনের মতো অনেক বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। তো কবে শেষ হয়েছে এই জন্য এগুলো আমরা পড়ি না, বাট সামরিক আইন 2বার হয়েছে, কত বছর ছিল, কবে শুরু হয়েছে, কবে শেষ হয়েছে, এগুলো সব মনে রাখবেন। 27 নভেম্বর 1990 চতুর্থবারের মতো জরুরি অবস্থা জারি করা হয়। মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান ছিলেন ডক্টর মিলন, তাকে হত্যা করা হয়। দেশের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, গণ অভ্যুত্থান চরমে ওঠে। এই চরমে ওঠা মুহূর্তে এরশাদের কাছে আর কোনো পথ ছিল না। হয় ওনাকে এই যে শেখ হাসিনার কাছে যেমন কোনো পথ ছিল না, হয় পালাই যেতে হবে, না হয় ওকে মেরে ফেলবে, ক্ষমতায় থাকা সম্ভব না। এরশাদ হচ্ছে 4 ডিসেম্বর পদত্যাগপত্র জমা দেয়। পদত্যাগপত্র জমা দেয় এবং 6 ডিসেম্বরে উনি পদত্যাগ করে। ওনার উপরাষ্ট্রপতি যে থাকে সে 5 ডিসেম্বর পদত্যাগ করে। পদত্যাগপত্রনামা জারি হয় হচ্ছে 6 ডিসেম্বর। যদি আসে এরশাদ কবে পদত্যাগ করে? 6 ডিসেম্বর 1990 সালে। এবং উনি পদত্যাগ করে একটা অন্তর্বর্তীকালীন, এখন যেমন ঘটনা ঘটছে আপনারা এই ঘটনাগুলো কোরিলেট করতে পারবেন, দেখেন চলে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এরকম 6 ডিসেম্বরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এটা দেশের প্রথম অন্তর্বর্তীকালীন সরকার। বিচারপতি শাহাবুদ্দিনকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ক্ষমতা দিয়ে চলে যায় এবং তার অধীনে 1991 সালে নির্বাচন হয়। এখন পর্যন্ত আমরা কয়টা নির্বাচন পাইলাম? 4টা নির্বাচন পাইছি। এটা পঞ্চম সংসদ নির্বাচন হয়। এর মধ্যে 1987, 88, 89 সালের দিকে হচ্ছে আপনার খালেদা জিয়া আর হচ্ছে শেখ হাসিনার একত্রিত হয়, যে আসল থাকে এরা সবাই মিলে একদম এরশাদকে চেপে ধরে। এরশাদের সামনে আর পথ থাকে না, এরশাদ চলে যায়। পঞ্চম সংসদ গঠন হয় 1991 সালে, নির্বাচন হয়। নির্বাচনে জয়ী হয় হচ্ছে আপনার খালেদা জিয়া জয়ী হয়, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। এবং উনি এসে যেটা করছে সেটা হচ্ছে আমাদের গণতান্ত্রিক পদ্ধতি আবার ফিরে আনছে। মাঝখানে দেখেন চতুর্থ সংশোধনী করে 25 জানুয়ারি 1975 সাল, সেই সময় রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা আবার প্রণয়ন করে। তার আগে কিন্তু পুরাটা প্রধানমন্ত্রী ছিল, শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী শাসিত সরকার ছিল। উনি রাষ্ট্রপতি হয়েছে, রাষ্ট্রপতি শাসিত সরকার করছে। এবং সেই সময় থেকে শুরু করে এই এরশাদের 90 সাল পর্যন্ত পুরাই 16 বছর আপনার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ছিল, কোনো সংসদীয় শাসন ব্যবস্থা ছিল না। সংসদীয় শাসন ব্যবস্থার প্রধান থাকে প্রধানমন্ত্রী। আর সংসদীয় সরকার ব্যবস্থা গঠন করে 16 বছর পরে ফিরে আসে। এর মাঝখানে যে সংশোধনী গুলো হয় সেগুলো হচ্ছে আপনার 4 নাম্বার থেকে 11 নম্বর সংশোধনী। 12 নম্বর সংশোধনী আনা হয় পঞ্চম সংসদে। পঞ্চম সংসদে হচ্ছে 12 নম্বর সংশোধনী আনা হয়। 12 নম্বর সংশোধনীর মধ্যে ছিল হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা গঠন, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি না থাকলে উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি থাকবে নামে মাত্র রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করে দেয়, এই সংশোধনী আনা হয়। হ্যাঁ,
সংসদীয় সরকার ব্যবস্থা প্রণয়ন করে 12তম সংশোধনীতে। চলতেছে দেশ আলহামদুলিল্লাহ, মোটামুটি কয়েক বছর দেশ ভালো মতো চলতেছে, একটা নির্বাচন হয়েছে, পরবর্তীতে 5 বছর মেয়াদ আস্তে আস্তে শেষ হয়ে গেল, 1996 সাল আসলো, 96 সালের 15ই ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন আমরা পড়লাম, ষষ্ঠ সংসদ নির্বাচন হয়। ষষ্ঠ সংসদ নির্বাচনে ভোট চুরির ঘটনা সবাই করে, খালেদা জিয়া শাসনে আছে, সেই তো ভোট পাবে, ভোট ইচ্ছা মতো ভোট চুরি করে সে আবার ক্ষমতায় আসে, অনেক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, এই জন্য না ভালো লাগে না, কম 151টা 51% পাইলেই কিন্তু যথেষ্ট, এদের 99% লাগবে, এদের বিরোধিতা কেউ করতে পারবে না। পরবর্তীতে হচ্ছে উনি এইটা করার পরে তো অসহযোগ 15ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনটা হয়, উনি ক্ষমতায় বসে, 24 ফেব্রুয়ারি থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়। আওয়ামী লীগ নির্বাচন মেনে নেয় না, কঠোর আন্দোলন করে, আপনারা আওয়ামী লীগের আন্দোলন হয়তো দেখছেন 1/11 এর সময়, এখন আমরা অনেক ছোট সেই ফোরে পড়ি, কিন্তু তারপর আমার কিছু কিছু মনে আছে, আমি শহীদানোর স্কুলে পড়তাম, আর্মিদের স্কুল, আমার একদম খালেদা জিয়ার বাসার গেট ঘিসাই ছিল আমাদের বাসা, আমাদের বের হইতে দিত না, এমন আন্দোলন হইতো, গার্ডিয়ান আসবে, এমনও দিন গেছে আমি, আমার আব্বু সরকারি জব করতো, আব্বু ছুটি হইতো, ওই পর্যন্ত আমি বসেছিলাম, আর মামা ছিল সে যাইতো আনতে, কেউ না গেলে গার্ডিয়ান ছাড়া বের হইতে দিবে না, কঠোর আন্দোলন করতো, রমনা বটমূলে মানুষ মারছে, বোমা হামলা করছে, দেখছেন আপনারা, এরকম কঠোর কর্মসূচি দিছে, আন্দোলন শুরু করে দিছে আওয়ামী লীগ। স্বাভাবিক, আওয়ামী লীগ তো মানবে না, এটা তো আপনার ভালো নির্বাচন হয়নি, সুষ্ঠু নির্বাচন হয়নি, নিজেরা না জিতলেই সুষ্ঠু নির্বাচন না, কোনো নির্বাচনই কেউ মানতে পারে না। খালেদা জিয়ার 5 বছর মেয়াদ শেষ হয়েছে, সে আবার আসছে, তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ সংসদ নির্বাচন হয় এবং মার্চ মাসে, তাহলে মার্চ মাসের 30 তারিখ, মানে মাত্র 1.5 মাস উনি ক্ষমতায় ছিলেন, ষষ্ঠ নির্বাচনে, ষষ্ঠ সংসদ 1.5 মাস ছিল। 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগ করেন। পদত্যাগ করার আগে উনি 13তম সংশোধনীটা দিয়ে যায়, সরি, ষষ্ঠ সংসদ নির্বাচন হয়েছে 15ই ফেব্রুয়ারি, কিন্তু ষষ্ঠ সংসদ স্থায়ী ছিল মাত্র 18 দিন। এই সময় উনি একটা কাজই করছে, সেটা হচ্ছে আপনার যেহেতু এত চাপ আসতেছে ওনাকে, তো মনে করেন যে ক্ষমতা থেকে চলে যাইতেই হবে, নাহলে মেরে ফেলবে, কিছু একটা করতে হবে, তখন উনি একটা ত্রয়োদশ সংশোধনী দিয়ে যায়, এখন কোনো খালেদা জিয়ার আন্ডারে, মানে নির্বাচিত সরকারের আন্ডারে কোনোভাবে নির্বাচন মেনে নিবে না, নির্বাচনে কারচুপি, হ্যাঁ এটা ঠিক কথা, এটা মেনে নেয় না, এরা আন্দোলন করছে, খালেদা জিয়া 13তম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করছে, এটা কিন্তু আওয়ামী লীগের আপনার আন্দোলনের ভিত্তিতেই করা হয়েছে, পরবর্তীতে আওয়ামী লীগ এসে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা বাদ দিচ্ছে, বলে না সুযোগের অভাবে সবাই চোর, সুযোগ পাইছে, আমরা মানে নাই, তত্ত্বাবধায়ক সরকার আনছে, মন চাইছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জমির উদ্দিন আহমেদ সরকার এই সংশোধনীটা উপস্থাপন করে। 2011 সালে এই সংশোধনীটাকে বাতিল করে দেয়, যে 11 সালে মানে সে এসে প্রথমই সংশোধনী বাতিল দেয়, যে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন আমি মানি না, আমি নিজের আন্ডারে নিজে নির্বাচন করবো, নিজে জিতবো। এবং 30শে মার্চ খালেদা জিয়া পদত্যাগ করে। 31শে মার্চ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, এটা বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকার। দুইটা জিনিস কখনো প্যাচ লাগাবেন না, আপনারা তো চোখের সামনে দেখতেছেন এখন অন্তর্বর্তী সরকার, সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, তত্ত্বাবধায়ক সরকার একটাই কাজ, আসবে, নির্বাচন দিবে, চলে যাবে, কিছু বেশি দিন থাকা লাগে, 1/11 এর সময় যেমন ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে দেশে যখন অস্থিতিশীল হয়, বিপ্লব হয়, গণঅভ্যুত্থান হয়, যেমন 1990 একবার গণঅভ্যুত্থান হয়েছে, 24 একবার গণঅভ্যুত্থান হয়েছে, 69 গণঅভ্যুত্থান স্বাধীনের আগে, এটা আমরা বাদ দিলাম, দেশ স্বাধীন হওয়ার পর এখন কিন্তু 2বারই গণঅভ্যুত্থান হয়েছে। 90 সালে যেটা হইলো এরশাদ বিরোধী গণঅভ্যুত্থান, যেখানে আপনার নূর হোসেন মারা গেছে, নূর হোসেন মারা গেছে 87-তে, 90-তে মারা গেছে হচ্ছে মিলন, এই সময় গণঅভ্যুত্থানের এগেনস্টে অন্তর্বর্তীকালীন সরকার চালু হয়েছে, আপনারা 24-এর সাথে কোরিলেট করলে এই জিনিসগুলো খুব ইজিলি পারবেন। প্রথম অন্তর্বর্তীকালীন সরকার। দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে এখন যেটা আছে, যে 2024 সালের 8 আগস্ট, এটা কিন্তু অনেকবার প্রশ্ন আসছে, দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সরকারটা, প্রথমটা আসতে পারে, প্রথম অন্তর্বর্তীকালীন কবে গঠন করা হয়, 6 ডিসেম্বর 1990, সেটার প্রধান কে থাকে, শাহাবুদ্দিন, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ উনি থাকে। আর দ্বিতীয়টার, আর প্রথম তত্ত্বাবধায়ক সরকারের দ্বিতীয়টা থাকে এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তত্ত্বাবধায়ক, এখন আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় চলে আসলাম, 3টা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে। প্রথম নির্বাচন হলো, প্রথমবার তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে ষষ্ঠ সংসদ নির্বাচনের পরে 31 মার্চ। প্রথম তত্ত্বাবধায়ক সরকার, যেটার প্রধান ছিলেন বিচারপতি হাবিবুর রহমান, আর এখানে 6-7 জনের মতো অ্যাডভাইজার ছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু 1996 সালেও তত্ত্বাবধায়ক সরকারের একজন অ্যাডভাইজার ছিল। অ্যাডভাইজারদের আলাদা পদ দেয় নাই, এদের কাজ ছিল শুধু নির্বাচন করবে। ওরা মার্চ মাসে আসছে, 31শে মার্চ, মার্চের একদম লাস্টে, এপ্রিল, মে, জুন মাসে ওরা নির্বাচন দিয়ে দিচ্ছে, 23শে জুন নির্বাচন দিয়েছে, 7ম সংসদ নির্বাচন। এই নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলো, ঠিক আছে,
শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হইলো হচ্ছে আপনার 1996 সালে। নির্বাচিত হওয়ার পরে সে হচ্ছে আপনার ছিল 2001 সাল পর্যন্ত। 2001 সালে 5 বছর হয়ে গেছে, 96, 97, 98, 99, 2001 সালে ক্ষমতাচ্যুত হইলো, মানে উনি চলে গেল। তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এই দ্বিতীয়বার তত্ত্বাবধায়ক সরকার গঠিত হইলো। তার আন্ডারে নির্বাচন হলো 2001 সালের 1 অক্টোবর, 8ম সংসদ নির্বাচন হয়। খালেদা জিয়া এখানে প্রধানমন্ত্রী হয়। খালেদা জিয়া 13তম সংশোধনী খালেদা জিয়া করছিল, মাঝখানে শেখ হাসিনা এসে কোনো সংশোধনী করেনি। শেখ হাসিনা সেবার অনেক চুপ ছিল, কারণ সে প্রথম দেশের প্রধানমন্ত্রী হলো, তার ফ্যামিলি, তার বাবা মা সবাই মারা গেছে, তার পাশে দাঁড়ানোর মতো তার পরিবারের কেউ নাই, চাচাতো ভাই বোন এরা ছিল। সেই মুহূর্তটা মোটামুটি ভালো মতো দেশ চলছে। হ্যাঁ, পরবর্তীতে যখন 8ম সংসদ নির্বাচন হয়, খালেদা জিয়া আসে 2001 সালে, তখন 14তম সংশোধনী করা হয়। 14তম সংশোধনী শুধু একটাই, নারী আসন। 10ম সংশোধনীতে করছিল হচ্ছে আপনার নারী আসন 30 উন্নতি করছিল এরশাদ, আর 4র্থ সংশোধনীতে 30 থেকে 45 করা হয়। ঠিক আছে, চতুর্দশ সংশোধনী, 14তম সংশোধনীতে 2001 থেকে হচ্ছে আপনার দেশ চলতেছে এরকম সময়ও প্রচুর হরতাল হয়, দেশে জ্বালাও পোড়াও হয়। আপনাদের মনে হয় মনে আছে 2007 সালে 11ই জানুয়ারি তখন মনে করেন ওরা চলে গেছে, শেখ হাসিনা চলে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে নির্বাচন হবে, সেইটাও মানে না আপনার হচ্ছে আওয়ামী লীগ তো অনেক মনে করেন আপনার জ্বালাও পোড়াও আন্দোলন করতেছে। সেই অবস্থার মধ্যে দেশে জরুরি অবস্থা জারি হয়। এটা হচ্ছে 5মবারের মতো জরুরি অবস্থা জারি হলো, 111 বলা হয় যেটাকে, জানুয়ারি মাসের 11 তারিখ 2007 সালে। তখন তৃতীয়বারের মতো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়। প্রথমবার তত্ত্বাবধায়ক সরকার পড়লাম 1996-তে, দ্বিতীয়বার তত্ত্বাবধায়ক সরকার 2001-এ, তৃতীয়বার তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন আহমেদের প্রধান ছিলেন উনি 2007 সালে। তখন প্রধান আইন প্রশাসক ছিলেন মঈন আহমেদ। ওইসব কাহিনী নিশ্চয়ই আপনাদের মনে আছে, 7 সালের কথা। তত্ত্বাবধায়ক সরকার আসলো, তারা হচ্ছে 2007 সাল থেকে শুরু করে 2008 সালের নভেম্বর মাস পর্যন্ত ছিল। 13ই নভেম্বর 2008 নবম সংসদ নির্বাচন হয়। নবম সংসদ নির্বাচনের মধ্যে আওয়ামী লীগ নির্বাচিত হয়। মোটামুটি ওরা অনেক আসন, মোটামুটি ভালো আসনই পায়। ওরা আসার পরে 15তম সংশোধনী করে। 15তম সংশোধনীর মধ্যে অনেকগুলো সংশোধনী ছিল, যেমন 18 ক আনে, 18 কত মনে আছে মনে হয় আপনাদের, পরিবেশ জীব বৈচিত্র্য। তারপরে 23 ক আনে, যেটাতে ছিল উপজাতি। নতুন 3টা তফসিল যোগ করে, 5, 6, 7 এই তফসিলগুলো বাতিল করে দেয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। সংবিধানের জন্য যে গণভোটের দরকার এটাও বাতিল করে দেয়। পরবর্তীতে এই পঞ্চদশ সংশোধনীটাকে এই যে ডিসেম্বর মাসে 2024 সালে 17ই ডিসেম্বর এটার লাস্টের দিকের গুলা বাদ দিয়ে দেওয়া হয়, 6টা বাদ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করছিল, এইটা বাদ দিয়ে দেওয়া হয়, এটা অবৈধ ঘোষণা করা হয়। গণভোটের যেটা, এটা অবৈধ ঘোষণা করা হয়। আরো কিছু এরকম অবৈধ ঘোষণা করে দেয়। 2007 সালে ছিলাম আমরা, তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছে, জরুরি অবস্থা জারি হয়েছে, এরপরে নির্বাচন হইলো, শেখ হাসিনা আসলো, এসে উনি 15 সংশোধনী করলো 2008। তত্ত্বাবধায়ক সরকার তখন বাতিল হয়ে গেছে। 2014 সালে এসে হচ্ছে আপনার 10ম সংসদ নির্বাচন হয় 2014 সালে জানুয়ারিতে। 10ম সংসদ নির্বাচন হয়। এই সংসদ নির্বাচনে শেখ হাসিনা যেতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, এসে উনি 16তম সংশোধনী করে, যেটার কথা আগে বলছিলাম, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষমতা, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে বিচারপতিদের অবসরণের ক্ষমতা সংসদকে দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আর হচ্ছে এটা পরবর্তীতে বাতিল করে দেওয়া হয়েছে, এটা একদম বাতিল, এখন আর নাই। দেওয়া হয় 16তে বাতিল করা হয়, 16টা বাতিল করে দেওয়া হয়। আচ্ছা, 2014 সালে, এবার 2018 সালে একদম ডিসেম্বরের লাস্টে 10 ডিসেম্বর 11তম সংসদ নির্বাচন হয়। 24 সালে 7ই জানুয়ারি 12তম সংসদ নির্বাচন হয়, এবং এইটা প্রায় 1.5 বছরের মাথায় ভেঙে যায় 5ই আগস্ট 2024। আমার কথা শেষ। আল্লাহ হাফেজ। না, আল্লাহ হাফেজ, আমার কথা শেষ হয়ে গেছে। এখন আপনারা শীটে দেখেন, দেখেন এখানে হচ্ছে বিচারপতিদের নামগুলো আছে ক্রম। আচ্ছা, আপনাদের এখন কোনো প্রশ্ন থাকলে করেন। আচ্ছা, আমি দেখি কি প্রশ্ন আছে নাকি আপনাদের কোনো। আমি এখন স্লাইডটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমি স্লাইড দেখাইনি এতক্ষণ, কারণ স্লাইড দিয়ে বলি নাই তো, আমি শুধু বইয়ে যেটা পড়ছি সিকোয়েন্স অনুযায়ী এটা বলছি। এখন আপনাদের বুঝতে সুবিধা হবে, স্লাইড দিয়ে বলি। এখন দেখেন 1975 থেকে, এখন স্লাইড দেখা যাচ্ছে আপুরা? কেউ কথা বলেন, হ্যালো, স্লাইড দেখা যায়? ও আচ্ছা আচ্ছা, স্লাইড তো ছিল।
আপু স্লাইডের এখন হচ্ছে দেখা একটা যাচ্ছে? গেছিল, এখন স্লাইড দেখা যাচ্ছে? এখন দেখা যায়। আচ্ছা ঠিক আছে, দেখেন 1975 থেকে 1990 সাল আমরা এগুলো পড়ে আসছি। হ্যাঁ, শেখ আব্বু মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন প্রথম, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন কে পড়ছি আমরা, সৈয়দ নজরুল ইসলাম। তারপরে হচ্ছে উনি প্রধানমন্ত্রী হলো 12 জানুয়ারি, তখন আবু সাইদ চৌধুরীকে দেখেন, বিচারপতি আবু সাইদ চৌধুরীকে উনি হচ্ছে আপনার রাষ্ট্রপতি করে দিছে ওই যে 25 তারিখে। উনি আবার প্রধানমন্ত্রী হয়ে যায় উনি 12 জানুয়ারি 1972 সালে, তখন উনি আবু সাইদ চৌধুরীকে রাষ্ট্রপতি করছে। পরবর্তীতে উনি মারা যায়, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করা হয় স্পিকার মোহাম্মদ উল্লাহকে। পরে উনি হচ্ছে 73 যে নির্বাচন হয়, পরে উনি রাষ্ট্রপতি হয় ভারপ্রাপ্ত থেকে। পরে 25 জানুয়ারি 1975 সাল বাকশাল গঠন করার মাধ্যমে শেখ মুজিবুর রহমান হচ্ছে আপনার আবার রাষ্ট্রপতি হয়। ওনাকে মেরে মারা যায় 15ই আগস্টে খন্দকার মোস্তাক আসে। পরবর্তীতে খন্দকার মোস্তাককে ক্ষমতাচ্যুত করা হয় 7ই নভেম্বর। উনি তখন প্রধান বিচারপতি থাকে আবু সাদত মোহাম্মদ সাইম, তার হাতে ক্ষমতা দিয়ে কোনোরকম পালায় যায়। উনি থাকে কয়েক বছর জিয়াউর রহমানের হাতের পুতুল হয়ে। পরবর্তীতে জিয়াউর রহমান আসে, জিয়াউর রহমান মারা যাওয়ার পর তার যে ভাইস প্রেসিডেন্ট থাকে আব্দুস সাত্তার, উনি প্রধানমন্ত্রী হন, উনি রাষ্ট্রপতি হওয়ার পরে ওনাকেও বাদ দিয়ে দেওয়া হয় কিছুদিন পরে। বাদ দিয়ে এরশাদ হচ্ছে তার ক্ষমতাসীন আহসানুদ্দিন চৌধুরীকে আনে এরশাদের সময়। পরবর্তীতে তাকে বাদ দিয়ে এরশাদ নিজে ক্ষমতা আসে। পরবর্তীতে বিচারপতি যখন 1990 সালে হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করা হয়। এই পর্যন্ত রাষ্ট্রপতিদের ক্রম। খন্দকার মোস্তাক থেকে যে পড়বেন, উনি ছিলেন হচ্ছে বাকশালের 4র্থ সদস্য। 1975 সালের 15ই আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়। এগুলো সবই আমরা পড়ে আসছি। দেখেন 5 দিন পরে হচ্ছে প্রথমবারের মতো সামরিক আইন জারি করা হয়। কে এম শফিউল্লাহকে পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয় খন্দকার মোস্তাক পরবর্তীতে পালায় যায়। উনি হচ্ছে ওই বিচারপতি আবু সাইদ চৌধুরীকে ক্ষমতা দিয়ে ওনাকে মারতে পারে না। আবু সাদাত মোহাম্মদ সাইম হচ্ছে প্রথম প্রধান বিচারপতি ছিলেন, সাংবিধানিক নিয়ম মেনে রাষ্ট্রপতি হন। ওনার কাছে ক্ষমতা দিয়ে খন্দকার মোস্তাক পালায় যায়। উনি জিয়াউর রহমানের কাছে ক্ষমতাচ্যুত হন। পরবর্তীতে জিয়াউর রহমান চলে আসে। জিয়াউর রহমান খুব ইম্পর্টেন্ট, এটা পড়বেন, পুরাটা পড়বেন। হ্যাঁ, উনি জানুয়ারি মাসে একদম শুরুতে 39 সাল 3/9 দেখেন 9/3/6 3 দুগুণে 6, তারপর হচ্ছে গিয়ে আপনার 3 3 9, দুই পাশে দেখেন 36, মনে রাখবেন 1936, মাঝখানে 3, একদিকে 6 একদিকে 9। আবার জন্মগ্রহণ করেন জানুয়ারি মাসে বগুড়া জেলার গাবতলী ঢাকাতে আছে, বগুড়াতেও আছে। গাবতলী জেলার বাগমারি গ্রামে জন্মগ্রহণ করে। উনি 1957 সালে 57-এ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করে। 65 সালে যে পাক ভারত যুদ্ধ হয়, 66 সালে তাশখন্দ চুক্তি হয়, সেখানেও উনি বীরত্বের সাথে যুদ্ধ করে। ওনাকে 2টা পদবি দেওয়া হয়, এই 2টা মনে রাখবেন। তার সাহসিকতার জন্য হিলাল ই জুরাত এবং তামঘা ই জুরাত নামে পদবি দেওয়া হয়। খুব ইম্পর্টেন্ট, এই 2টা মনে রাখবেন। হ্যাঁ, হিলাল আর তামঘা, এই 2টা মনে রাখেন। জুরাত আছে পরে, হেলাল তামঘা। 25শে মার্চে গণহত্যা করা হয়, তখন উনি স্বাধীনতার ঘোষণা দেয়। উনি অনেক আকুতভয় এবং সাহসী একজন মানুষ ছিলেন, খুবই সাহসী মানুষ ছিলেন। উনি যেভাবে মনে করেন মাত্র 4টা বছর, আপনার এটা চিন্তা করলে বুঝতে পারবেন, মাত্র 4-5 বছর উনি দেশ শাসন করছে, কিন্তু এখনো মানুষ ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। অনেক সাহসী একজন মানুষ ছিলেন। যখন সেনাবাহিনী থেকে খোঁজা হয়েছে যে কে এই ভাষণটা দিবে, জানা কথা, যে ভাষণ দিবে তাকে মেরে ফেলবে পাকিস্তানিরা, জানার পরেও উনি কালুরঘাট থেকে 26শে মার্চে একদম প্রথম প্রহরে সকালবেলায় উনি স্বাধীনতার পক্ষে ভাষণ দেয়। পরে উনি ভাষণ দিল, স্বাধীনতার পক্ষে ভাষণ দিল। এখন উনি তো সাধারণ মানুষ, ওনার কথা তো কেউ শুনবে না। যদি একজন সাধারণ মানুষ একটা কথা বলে কেউ শুনবে না। উনি যদি বলে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বলতেছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধরে নিয়ে গেছে, তখন মানুষ এটাকে পাত্তা দিবে, গুরুত্ব দিবে। আপনার এই সব জিনিসগুলো যদি আমাদের এখনকার পরিস্থিতির সাথে কোরিলেট করেন তাহলে বুঝতে পারবেন ভালো মতো। উনি হচ্ছে শেখ মুজিবুরের পক্ষে 27শে মার্চে ভাষণ দেয়, স্বাধীনতার ঘোষণা দেয়। আর প্রথমে উনি 1 নম্বর সেক্টর কমান্ডার ছিল, পরে 11 নম্বর সেক্টরে যায়। এবং উনি গঠন করে জেড ফোর্স, 3টা ফোর্স ছিল। এগুলো কিন্তু নিয়মিত বাহিনীর মধ্যে ছিল, আর বাকি গণবাহিনী যেটা সেটা অনিয়মিত বাহিনী ছিল। KZS, উনি কে ফোর্সের প্রধান ছিল। এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই যারা প্রধান ছিল প্রত্যেকে মেরে ফেলা হয়। ইভেন যে কর্নেল তাহের, আপনারা 7ই নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস, ওই দিন হচ্ছে আপনার জিয়াউর রহমানকে মুক্ত করা হয় 1975 সালে। কর্নেল তাহের কিন্তু মুক্ত করে, কে এম শফিউল্লাহকে মেরে ফেলে, আর হচ্ছে আপনার খালেদ মোশাররফকে মেরে ফেলা হয়। এদেরকে মেরে উনি হচ্ছে মুক্ত করার পরে 2 বছরের মাথায় তখন আবার
তাহের আবার বিদ্রোহ শুরু করে, কথার মতন মানে মতবিরোধ হয়, তখন কর্নেল তাহেরকে কিন্তু ফাঁসি দেওয়া হয়। বলা হয় যে উনি বাংলাদেশের সাথে মানে সেনাবাহিনীর সাথে গাদ্দারি করতে, সেনাবাহিনীর বিশেষ ট্রাইব্যুনাল আছে, ওর মাধ্যমে ওনাকেও ফাঁসি দেওয়া হয়। এ করে যারা ছিল সবাইকে মেরে ফেলা, একটা দেশ পুরা বীর শূন্য করে দেওয়া হয়। ওনাকে বীর উত্তম উপাধি দেওয়া হয়। 1975 সালের 15ই আগস্ট উপসেনাপ্রধান ছিল এবং 25শে আগস্ট সেনাপ্রধান হয়েছে। সেনাপ্রধান অবস্থায় ওনাকে বন্দী করা হয়, খালেদ মোশাররফ কর্তৃক বন্দী হয়। 7ই নভেম্বর 1975 সালে 7ই নভেম্বর পাল্টা অভ্যুত্থানে মুক্ত করা হয়। স্লাইড দেখা যাচ্ছে না? আচ্ছা। বিচারপতি সায়েম রাষ্ট্রপতি থাকাকালীন প্রধান সামরিক আইন প্রণেতা ছিলেন, যে চুপুর মতো একজনকে বসায় রেখে সে হচ্ছে প্রধান আইন প্রশাসক থেকে দেশ শাসন করছে। পরবর্তীতে উনি নিজেই ক্ষমতায় চলে আসে 78 সালে, জাগদল গঠন করে, জাগদলের আন্ডারে নির্বাচন করে 3 জুন দেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। পরে উনি মনে করে জাগদল হবে না, আমি একটা ভালো দল গঠন করি। জাগদলকে 28 আগস্ট বিলুপ্ত করে 1 সেপ্টেম্বর বিএনপি গঠন করে। সংবিধানের কিছু প্রস্তাবনা আনে, 4টা মূলনীতি যে থাকে, মূলনীতি পরিবর্তন করা যাবে না, সেই মূলনীতি উনি পরিবর্তন করে, বাঙালির পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ বলে। এটার কিন্তু চাকমা নেতা ছিল। 1973 সালে হচ্ছে আপনার শান্তি বাহিনী গঠন করা হয়। আচ্ছা, শেখ মুজিবুরের সময় শেখ মুজিব যে বাকশাল গঠন করছে, এর পিছনে আরো অনেক কারণ ছিল। শান্তি বাহিনী, একদিকে তো দেশে আপনার নির্বাচন হইলো, ঘূর্ণিঝড় হলো, দুর্ভিক্ষ চলছে, এর মধ্যে শান্তি বাহিনী গঠন করে চন্তুলার 1973 সালে। সেই শান্তি বাহিনীকে দমন করতে হবে, মানে সব দিক থেকে টাকা পয়সা ও যোগান দেওয়া, সবকিছু একটা নতুন একটা দেশে ঘুরে দাঁড়ানোর জন্য যা লাগে সবাই অসহযোগিতা করছে। শেখ মুজিব ভালো ছিল কি খারাপ ছিল, উনি বাকশাল কতটা কি যাবে, এটা আসলে আমরা কেউ বলতে পারবো না। যদি হইতো, এক্সিকিউট হইতো 4-5 বছর, তারপরে বলা যেত। কথাটা কেন বললাম, আচ্ছা, বা তখন ওই শামসুন্দুল আমা উনি বলছিল যে বাংলাদেশি কেন হবে, আমরাও তো বাংলাদেশের নাগরিক, আমরা তো বাংলাদেশি না, আমরা তো বাঙালি, এই জন্য এই জাতীয়তাবাদ পরিবর্তন করতে হবে। দেখেন ওনার খালকাটা কর্মসূচি বা সবুজ খাল কর্মসূচি, এটা ছিল হচ্ছে জিয়াউর রহমানের। বেসরকারি খাত উন্নয়ন, 19 দফা কর্মসূচি, দেশে এখন যে রেমিটেন্স আসতেছে, এই রেমিটেন্স গুলার জন্য উনি কাজ করে। চীন আমেরিকা মধ্যপ্রাচ্যের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করে। শেখ মুজিবুরের সময় কিন্তু আমেরিকার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিল, কিউবাতে আপনার পাট রপ্তানি শুরু করে, আমেরিকা আমাদের সাথে খাদ্য সহযোগিতা বন্ধ করে দেয়। আপনারা যদি হচ্ছে নেতা ও পিতা বইটা পড়েন, ওটার মধ্যে আছে, ওটার মধ্যে লেগেছে যে ইন্ডিয়াতে একটা প্রোগ্রামে গেছিল তাজউদ্দিন আহমেদ নেতা, সেই হিসেবে একটু ধরেন দাম্ভিক ছিল। ওনার পাশেই বসেছিল ওয়ার্ল্ড ব্যাংকের সভাপতি, কিন্তু উনি তার সাথে কথা বলেন। ওনার যে উপদেষ্টা ছিল তাজউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী ছিল, ওনাকে বলা হয়েছিল বারবার যে আপনি একটু কথা বলে নেবেন না, এটা তো কোনো মনে করেন তাজমহলে একটা আপনার আমি ভালো মতো মনে নেই, অনেকদিন আগে পড়ছি বইটা, আপনার আতশবাজি উৎসব এরকম কিছু চলতেছিল, তখন হচ্ছে কি করে যে একটা উৎসবের মধ্যে আমি কিভাবে ওনার সাথে কথা বলবো, ওনার সাথে কথা বলতে হলে আমার একটা আলাদা সময় নিতে হবে, এরকম বলে। তখন ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সহযোগিতা করে না। পরবর্তীতে উনি সার্ক গঠন করেন এবং প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কিন্তু সে এরশাদের আমলে হয় 1985 সালে। আচ্ছা, 21শে গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দেখেন একটা মানুষ অল্প কিছু দিনের মধ্যে কত কিছু করছে। চট্টগ্রামে গণ অভ্যুত্থান, উনি মারা যায়, ওনাকে জিয়া উদ্যানে দাফন করা হয়। বিএনপি গঠন করা হয় 1 সেপ্টেম্বর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জাগদল প্রতিষ্ঠাকালীন নাম ছিল জাগদল। এর পরবর্তীতে উনি মারা গেল, ওনার যে ভাইস প্রেসিডেন্ট ছিল আব্দুস সাত্তার, নামগুলো সব এত ঝামেলা লাগে নামগুলো, আব্দুস সাত্তার, উনি রাষ্ট্রপতি হয়। রাষ্ট্রপতি হয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে 15ই নভেম্বর, রাষ্ট্রপতি নির্বাচন করে আবার মানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থেকে রাষ্ট্রপতি হয় 15 নভেম্বর 1981। 1982 সালে ওনাকে এরশাদ ক্ষমতাচ্যুত করে এরশাদের লোক যে ছিলেন হচ্ছে আহসানুল্লাহ, তাকে ক্ষমতায় বসায়। কিছুদিন উনি থাকার পরে পরবর্তীতে আবার এরশাদ আসে ক্ষমতায়। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যার পরে খন্দকার মোস্তাক রাষ্ট্রপতি পদে আসীন হয়। 5 দিন পরে সামরিক আইন জারি করা হয়, 2বার সামরিক আইন জারি হয়েছিল, 75 সালে একবার। 24শে আগস্ট খন্দকার মোস্তাক জেনারেল কে এম শফিউল্লাহকে সরায় জিয়াউর রহমানকে দিছিল চিফ অফ স্টাফ। পরবর্তীতে শফিউল্লাহ খন্দকার মোস্তাক মিলে তাকে আবার আপনার অ্যারেস্ট করে, গৃহবন্দী করে, 7 তারিখ তাকে আবার মুক্ত করা হয়। সেনা আমল 1975 সালের 3 নভেম্বর এক সেনা অভ্যুত্থান গঠিত হয়, এর পতন ঘটে 7ই নভেম্বর। বিপ্লব সংহতি দিবস 1977 সালের 21শে এপ্রিল পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিল উনি, রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করেন 1977 সালে 21শে এপ্রিল। 30 এপ্রিল কি করে? আচ্ছা, উনি বলেন তো কেউ একজন 19 দফা কর্মসূচি কবে ঘোষণা করে আর নির্বাচন কবে করে? প্রথম নির্বাচন মানে জিয়াউর রহমান কবে নির্বাচিত হয়?
ঠিক আছে। 19 দফা করে হচ্ছে আপনার 30 এপ্রিল নির্বাচিত হওয়ার পরে 19 দফা কর্মসূচি করে। দ্বিতীয়বার সেনা শাসন দেওয়া হয় হচ্ছে 1982 সালের 24শে মার্চ। এরশাদের সেটা জারি করে দ্বিতীয়বার। এবং 24শে মার্চই হচ্ছে এরশাদ 27শে মার্চে ক্ষমতা দখল করে। ঠিক আছে। গণ অভ্যুত্থান হয় 10 নভেম্বর। এই যে আপনার মারা যায়, নূর হোসেন মারা যায়। 27 নভেম্বর জরুরি অবস্থা জারি করে। মেডিকেল অ্যাসোসিয়েশনের ডক্টর মিলন 27 নভেম্বর মারা যায়। এরশাদ পদত্যাগ করে 4 ডিসেম্বর। এরশাদের উপর রাষ্ট্রপতি যে থাকে মওদুদ আহমেদ, উনি পদত্যাগ করে। পরে এরশাদ ক্ষমতাচ্যুত হয়ে শাহাবুদ্দিনের হাতে ক্ষমতা দিয়ে চলে যায়। শাহাবুদ্দিন ছিল, এটা স্মরণীয় যায়। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়বেন। হ্যাঁ, শেরে বাংলা আবুল কাশেম একে ফজলুল হক, উনি ছিলেন হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। তিনি বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন। একজন বাঙালি রাজনীতিবিদ ছিলেন, উনি অনেক প্রভাবশালী নেতা ছিলেন। মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় হচ্ছে 1906 সালের 30 ডিসেম্বর। মুসলিম লীগেরও উনি একদম প্রথম দিকের নেতা ছিলেন। ওনার পার্টির নাম ছিল কৃষক প্রজা পার্টি। মাত্র 39 বছর বয়সে উনি একজন ছিলেন আইন প্রণেতা, মানে উকিল ছিল, এবং এত মেধাবী ছিল। ওনার বাড়ি আমাদের বাড়ি থেকে একেবারেই কাছে, বরিশালে ওনার বাড়ি। যারা বরিশালে তারা যাবে, উনি নাকি একবার পুরো ওই পিচ ছিঁড়ে ফেলতো। বরিশালে একটা নদী আছে সন্ধ্যা নদী, ওইটা নাকি উনি মানে পার হয়ে যেত খুব ইজিলি। আচ্ছা, আজান দিচ্ছে, 2 মিনিট আছে আর, জাস্ট কয়েকটা স্লাইড। শেষ হয়েছে আপনাদের ওদিকে না আজান? জাস্ট শেরে বাংলা একে ফজলুল হক, ভাসানী, সোহরাওয়ার্দী, মুজিব, এই কয়েকজনটাই আছে। বলবো আমি আজান শেষ হয়েছে আপনাদের? আপু একজন বলেন। হ্যালো, আচ্ছা। তিনি হচ্ছেন 1935 সালে কলকাতা মিউনিসিপ্যালিটির মেয়র নির্বাচিত হয়। তো 1935 সালে আরেকটা কাহিনী হয়েছিল, সেটা ভারত শাসন আইন হয়। সে সময় তিনি পুরা কলকাতা মিউনিসিপ্যালিটির প্রথম মুসলিম মেয়র হয়, মেয়র নির্বাচিত হয়। উনি ছিলেন প্রথম মুসলিম মেয়র। মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিল 1919 সালে। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন করা হয় পরবর্তীতে 1950 সালে। এই আইনটার আন্ডারে যত আপনার জমিদাররা ছিল, জমিদারদের সবকিছু জমিদারি বাতিল করে দেয়।
উনি কৃষক প্রজা পার্টির প্রধান ছিল। লাঙল যার জমি তার, ঘাম যার দাম তার। আর উনি 1939 সালের 23শে মার্চ হচ্ছে দ্বিজাতি তত্ত্ব দেয় জিন্নাহ, এর ঠিক এক বছর পরে 1939 সালের 23শে মার্চ লাহোর প্রস্তাব। 39-এ দেয় হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, 40-এ দেয় হচ্ছে লাহোর প্রস্তাব। এটা দেয় লাহোর প্রস্তাব দেয় হচ্ছে আপনার একে ফজলুল হক শেরে বাংলা। তো 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন হয়, নির্বাচনের